শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আর পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। দর্শক, আজকের তারকাকথন আমরা যাকে ঘিরে সাজিয়েছি, তিনি যখন গিটার হাতে মঞ্চে গিয়ে দাঁড়াতেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন শ্রোতারা। তিনি বাংলা সঙ্গীতকে, রক সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে এবং তিনি আসলে শুধুমাত্রই একজন মিউজিশিয়ান নন, তিনি একজন ম্যাজিক এবং তার ম্যাজিক দিয়ে তিনি আমাদেরকে সবসময় মুগ্ধ করেছেন এবং তিনি সবসময় তার সঙ্গীতের মাধ্যমে, তার কাজের মাধ্যমে আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে থাকবেন। তিনি আয়ুব বাচ্চু। আজ তার জন্মদিন, তার জন্মদিনকে কেন্দ্র করে আজকের তারকাকথনের আয়োজন এবং আমাদের আজকের তারকাকথনের সেটে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে একজন তার জীবনসঙ্গী, মঞ্চসঙ্গী এবং শব্দের কারিগর। দর্শক, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মাসুদ, লিড গিটারিস্ট, আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। একই সাথে তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন। একই সাথে আমাদের সাথে আছেন শামীম আহমেদ। তিনি আজকের দিনের এই জন্মদিনটাকে উদযাপন করার যে কমিটি রয়েছে সেই কমিটির তিনি আহ্বায়ক হিসেবে কাজ করছেন। একই সাথে তিনি আসলে সেই শব্দের কারিগর হিসেবে কাজ করেছেন আমাদের সকলের প্রিয় আয়ুব বাচ্চুর সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন তারই জীবনসঙ্গী এবং আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার চন্দনা। স্বাগত আপনাদেরকে। আশা করছি আপনারা ভালো আছেন। আর আপনাদের কাছ থেকে আসলে জানবো আজকে অনেক কিছু। শুরুতেই জন্মদিনের উদযাপন সম্পর্কে জানতে চাইব। আমি সেক্রেটারি আপনার কাছে চলে যেতে চাই। আজকের আসলে আপনাদের আয়োজন সম্পর্কে একটু শুনি। আমরা বেশ মাসখানেক আগে থেকেই আর কি পরিকল্পনা করছিলাম যে কিছু একটা করা দরকার আমাদের এইবার জন্মদিনের জন্য। পরবর্তীতে আমরা বসি, আমাদের ট্রাস্টি বোর্ড মিটিং করে যে আমরা একটা উদযাপন করতে পারি কিনা। এরপরে আমরা উদযাপন কমিটি প্রস্তাব করি। তারপরে আমাদের শুরু হয় যাত্রা যে আমরা কি কি করব। এরপরে শামীম ভাইকে নিয়ে আমরা এটা কি কি করব, আজকে কি হবে। আসলে ইটস এ সেলিব্রেশন অফ হিজ লাইফ। ওনার জীবনের যে সৃষ্টিগুলো আছে বা ওনার যে কর্মময় জীবনটা আছে সেটাকে সেলিব্রেট করব আমরা বেসিক্যালি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আজকে যে অনুষ্ঠানটা হবে এখানে আসলে আমাদের অল ইনভাইটিস যারা আসবে, যারা অংশগ্রহণ করবে, সবই ওনার পরিচিত মহল এবং মিউজিক ফ্র্যাটার্নিটির লোকজন। সবাই মিলে আমরা আসলে উদযাপন করি এবং খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু আমরা খুব মানে কি চ্যারিশলি এটাকে উদযাপন করার চেষ্টা করতেছি। এবং সবচেয়ে মানে কি আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে কিছু ইয়াং ব্যান্ড, বেশ নামকরা ইয়াং ব্যান্ডরা থাকবে যারা ওনাকে ট্রিবিউট করবে। নামটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না আগে থেকে। সো এটা আসলে এটা যেহেতু যারা এখন এটা আসলে আমরা পাবলিক করতে পারছি না এই কারণ হচ্ছে আপনি আমাদের এখানে পারমিশন নিয়ে একটু ঝামেলার কারণে আমরা একটু ওপেন এয়ার যেতে পারিনি। কিন্তু আমাদের এই প্রোগ্রামটাই আমরা পরবর্তীতে ইউটিউব এবং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ওখানে অ্যাভেলেবেল করবে, তো সবাই দেখতে পারবে। তো আশা করছি চমৎকার একটা আয়োজন আজকে হতে যাচ্ছে। তো রয়েছেই আমরা এই যে সেলিব্রেটিং লাইফ লেগেসি, চলো বদলে যাই, এই নামটা শুনলেই আসলে আমাদের সেই স্মৃতিতে চলে আসছে তার কাজগুলো, তার জীবন এবং সব কিছু। আমরা একটু ভাবি আপনার কাছে যেতে চাই। এবি কিচেন থেকে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন, সবসময় আপনি তার সাথে ছিলেন এবং তাকে ঘিরেই আসলে আপনার জীবন কাটছে। একটু জানতে চাইবো, তাকে ছাড়াও আপনার জীবনটা যে বদলে গেল বা বদলে যাচ্ছে, একটু জানতে চাইবো আপনার কাছে এই প্রসঙ্গে কি বলবেন। সাথে থাকা এক জিনিস আর চলে যাওয়ার পর লাইফটা একটু অন্যরকম হয়। একদম দুই ধরনের। এটা একটা স্ট্রাগল পিরিয়ড, প্লাস ভালোও লাগে যে আমি কিচেন থেকে এখন ওর অরিজিনাল কিচেনে আসছি, বাট কিছুই বুঝি না। তারপরে আমার সাথে যে সোলজার বলে মাসুদ, শামীম, আরও কয়েকজন আছে, এদেরকে নিয়ে মোটামুটি এবি ফাউন্ডেশনটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। এটা হয়তো বাচ্চুর কাজ ছিল, বাট সে কাজটা আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না। ইচ্ছা আছে তার স্বপ্নগুলোকে যেন তার ওই জায়গাটাকে নিয়ে যেতে পারি। এখন তো তার গানটাকে আমি শোনাতে পারবো না তাকে দিয়ে, তার গানটা শুনবে। এবি ছাড়া তার যত অসংখ্য গান আছে, কষ্ট তো আছে, সব কষ্টটাকে বুকে রেখে সামনে এগিয়ে চললি। দুই বাচ্চা দুই জায়গায় আছে, এটা একটা অন্য ধরনের ভালো লাগা, কষ্ট অনুভূতি যেটাই বলা হয়, একটা মিশ্র অনুভূতি নিয়ে আসলে জীবন। অবশ্যই। আমরা আবারও আসি আব্দুল্লাহ আল মাসুদ, আপনার কাছে একটু জানতে চাইবো, এবি ফাউন্ডেশন, এটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রম নিশ্চয়ই রেখেছেন এখানে। আসলে এটা প্রতিষ্ঠা কে করেছিলেন এবং এটার লক্ষ্যটা আসলে কি?
এটার প্রতিষ্ঠা আসলে বস মারা যাওয়ার পরে 1 বছর পরে আমরা যখন কপিরাইট অফিস এবং কালচারাল মিনিস্ট্রি একটা উদ্যোগ নেয় যে সর্বপ্রথম বাংলাদেশে, এটা কখনোই হয়নি, যে একজন রক মিউজিশিয়ান, রক আইকনের স্মৃতিকে বা ওনার গান বা ওনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আর্কাইভ করবে, ডিজিটালি প্রথম আর্কাইভ করে। এবং ওই দিন থেকে আমরা ফাউন্ডেশনের অ্যাক্টিভিটি শুরু করি, ফ্যামিলি সবাই মিলে, ফ্যামিলি ওরিয়েন্টেড বেসিক্যালি পুরো ফাউন্ডেশনটাই ওই দিন আমরা প্রতিষ্ঠা করি। এবং এরপরে 2020, 21, 22, 23, 24 পর্যন্ত আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং আমাদের যেগুলো হচ্ছে যে কি বলে এটাকে অফিসিয়াল প্রসিডিউর, সেটা না, বলছি যে আমরা যে ধরনের কাজগুলো করি, আমাদের কিছু মাদ্রাসাতে কন্টিনিউয়াস প্রসেসে ওনার 18 অক্টোবরে ওনার নামে খতম হয় এবং ওখানে খাবার বিতরণ করা হয়, এটা চলমান থাকে। এবং একজন সুবিধাবঞ্চিত মানুষকে হজ পালনের সহায়তা করা, এবং আপনার একজন ক্যান্সার পেশেন্টকে সহযোগিতা করা, এরকম অসংখ্য সমাজ কল্যাণ, চ্যারিটেবল যেহেতু পুরো জিনিসটাই সমাজ কল্যাণমূলক কাজগুলাই আমরা বেশি করে এসেছি লাস্ট ফিউ ইয়ার্সে। বাট এই বছর থেকে আমরা আমাদের এর আগে রেজিস্টার ছিল না, আমরা গত জুলাই মাসে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, যেহেতু এখন আমরা লিগ্যাল প্রসিডিওরে যেতে পারছি যে কোনো কিছুতে। এখন আমরা এটাকে আমাদের যে মিশন, আমাদের যে ভিশন, সেইটাকে আমরা সামনে নিয়ে আগানোর চেষ্টা করব। যে আমাদের ড্রিমটা ছিল যে ওনার একটা মিউজিয়াম, একটা মিউজিক ক্যাফে, এরকম একটা কিছু করার, একটা অডিটোরিয়াম, এরকম একটা জিনিস নিয়ে আমরা টার্গেট নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আশা করছি যে আমরা আগামী বছর থেকে এটার পুরোদমে কাজ শুরু করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। শুরু করুন এবং তার কাজ, তার গানগুলি আসলে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং সেখানে অবশ্যই পৃষ্ঠপোষকতায় থাকবে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন। আমি একটু শামীম আহমেদ আপনার কাছে যাচ্ছি আবারও। তার অসংখ্য গানের আসলে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা আপনি করেছেন এবং তিনি নিশ্চয়ই সাউন্ডের ব্যাপারে খুব খুব খুঁতখুঁতে ছিলেন এবং পারফেক্ট আসলে সাউন্ডটা না আসলে উনি ব্যাপারটা নিয়ে ততক্ষণ পর্যন্তই কাজ করতেন। আসলে তিনি কেমন ভাবে কাজগুলি করতেন বা তার সাথে কাজ করার সিনটা কেমন ছিল? উনি খুব এক্সপেরিমেন্ট করতেন। এক্সপেরিমেন্টার ইস্যুটা ছিল, ধরেন হয়তো উনি বললেন যে আমি এটা করতে চাই, মানে সাউন্ডটাকে এইভাবে করতে চাই, সো লেটস ডু ইট, আমরা চেষ্টা করি সবাই মিলে। তো হয় অনেক সময় হয়, অনেক সময় হয় না। হ্যাঁ, অনেক সময় হয় না যে তারা না ঠিক আছে বাদ দেয়, আবার আগের জায়গায় চলে যায়, হ্যাঁ, বা এটা হয়েছে সুন্দর। সো ওনার গানগুলো যারা শুনেছেন তারা দেখবেন যে দ্য ভেরিয়েশন অফ মানে টাইম পিরিয়ড, হ্যাঁ। সো উনি যখন এলআরবি নিয়ে কাজ করছেন ওনার এক ধরনের সাউন্ড, উনি যখন সোলো কাজ করেছেন এক ধরনের সাউন্ড, উনি যখন অন্যদের জন্য কাজ করেছেন তাদের এক ধরনের সাউন্ড। সো উনি এই সাউন্ড ভেরিয়েন্টটা, হ্যাঁ, ওনার কিছু সিগনেচার আছে, অবশ্যই আছে, তো সেটা আমি হয়তো বলছি না, কিন্তু সাউন্ড ভেরিয়েন্টটা খুবই মানে স্পেসিফিক এবং উনি জানতেন যে উনি এখানে কি সাউন্ডটা হবে। সো উনি যখন কোনো গান লেখা থেকে যখন কোনো গান পেতেন বা উনি লিখতেন, সেটার উপর যখন উনি টিউন করতেন, উনি তখনই মেজার করে ফেলতেন যে এটা সাউন্ডটা কি হওয়া উচিত। আচ্ছা। এবং সেই মোতাবেকই উনি ওই মিউজিক কম্পোজিশন এবং সাউন্ড ডিজাইনটা ওভাবে করতেন এবং যাতে পরশ্রুতিতে হয়। তো কোনো জায়গায় হয়তো দেখা গেল যে আমাদের একটু এক্সপেরিমেন্টের দরকার হয়ে গেছে, সে লাইক ইটস একটা হেভি মেটাল সং, হ্যাঁ, এখানে 2টা 3টা 4টা গিটার বাজবে বা অনেক কিছু বাজবে, অনেক কিছু হবে। সো এক্সপেরিমেন্টের অসংখ্য এক্সপেরিমেন্ট হতো। সো এক্সপেরিমেন্টের ব্যাপারে আমরা ডিলে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, মনে আছে কিনা, অনেক কিছুই আমরা এক্সপেরিমেন্ট করেছি। এবং এক্সপেরিমেন্টের সুবিধা যেটা হচ্ছে আমাদের, যে কিছু নিউ সাউন্ড উনি হয়তো ক্রিয়েট করছেন, যেটা অ্যালবামে শুনলে মানুষজন এখন যে জিনিসটা গানটা অন্যরকম লাগছে বা হোয়াট এভার। এবং ওনার সবচেয়ে সুন্দর জিনিস ছিল, যেটা আমরা অনেকেই মিউজিশিয়ান আমাকে বলেন, যে উনি একটা পরিপূর্ণ বই। আপনি যদি মিউজিক সম্বন্ধে কিছু জানতে চান, আপনি যদি ওনাকে খুব স্টাডি করেন, ওকে রিসার্চ করেন, ইউ উইল গেট এভরিথিং অন দেয়ার। হি ইজ এন ইনস্টিটিউট। সেটাই। একদম ধন্যবাদ আপনাকে। আমি আবার ভাবি আপনার কাছে যাচ্ছি, এত গান উনি গেয়েছেন, তার মধ্যে অনেক অনেক গান আসলে আমাদেরকে যেরকম ছুঁয়ে গেছে, নিশ্চয়ের মধ্যে কিছু গান ছিল যেগুলো একান্তই আপনার প্রিয় কিংবা আপনাকে কেন্দ্র করে তিনি গেয়েছেন, এরকম কোনো গান আছে কিনা?
থাকলে সেটি কোনটি? আছে, বাট তার সব গানই খুব ভালো লাগে। আমাকে বেস্ট করে যেগুলো করেছে সেগুলো তো সবাই মোটামুটি জানে, এটার আমি এখন নাই বা বলি। তারপর আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে আজকের দিনে। সেই তুমি, ফেরারি মন, তারপরে ও বন্ধু তোমায়, সলো অ্যালবামে, এরকম অসংখ্য গান আছে। এটা বললে সবাই ভাববে আমি হয়তো প্রচারে এসেছি। এর মধ্যে কোন গানটা আসলে আপনার সবচেয়ে বেশি প্রিয়? সেই তুমি যেটা, সেটা হচ্ছে চলো বদলে যায় আর কি টাইটেলটা। চলো বদলে যায় আমার হলো ফেরারি মনটা টাইটেল আছে সবচেয়ে প্রিয়, আর ভাঙা মনটা আচ্ছা লাইফের সাথে মিলে যায়, রিলেটেড কথাগুলো। চমৎকার। আমরা আবারও মাসুদ আপনার কাছে আসছি। তার সাথে তো আসলে আপনার এত দীর্ঘ বছরের পথ চলা, স্টেজে একসাথে আপনারা কাজ করেছেন এবং তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার ছিল, একটা মেন্টরশিপের জায়গাও ছিল। সেই জায়গা থেকে আসলে আপনাদের সম্পর্ক নিয়ে কি বলবেন? উনি আসলে মানে বন্ধু বলেন, বড় ভাই বলেন, বাবা বলেন, উনি আর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখতো সবসময়, যেন কোনো ধরনের কোনো হার্ম আমাদেরকে টাচ না করতে পারে। নট অনলি মি, আমাদের এলআরবির যত সদস্য ছিল উনি হচ্ছে আগলিয়ে রাখতেন। উনি যে কোনো ঝড়ঝাপটা আসলে উনি সবার আগে দাঁড়াতেন, বিষয়টা এরকমই ছিলেন। আর ওনার সাথে আমি শুধু স্টেজেই পারফর্ম করেছি, তো নট অনলি দ্যাট, আমি এবি কিচেনে সাউন্ড রেকর্ডিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম, ওনার মিউজিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। তো ওনার সাথে আমার অসংখ্য মেমোরিজ, অসংখ্য স্মৃতি, যেগুলো হচ্ছে যে উনি আর আমি ছাড়া আর কেউ ছিলেন না। স্মৃতির কথাও আসলে জানতে চাইবো। মানে অনেক গান আমরা রেকর্ড করতে গিয়েছি, যেমন আছে যে উনি রেকর্ডিংয়ে ঢুকেছেন যে গিটার বাজাবেন। প্রথম একটা ট্র্যাক উনি প্লে করলেন, প্লে করে বললেন না আমার ভালো লাগেনি, এটা ফেলে দে। আচ্ছা ঠিক আছে, আমি ফেলে না দিয়ে আমি এটা নিচে রেখে দিলাম, আর একটা ট্র্যাকে কপি করে রেখে দিলাম। উনি বাজালেন, এরপর 10 বার বাজালো, কিন্তু ওনার ওইটা আর ভালো লাগছে না। কিন্তু আমি জানি যে প্রথমটা ওনার খুবই ভালো হয়েছে। আমি আবার ওনাকে ঘুরে ফিরে প্রথম ট্র্যাকটা শোনালাম, বস একটু শুনে দেখেন তো এটা কেমন লাগে। ও এবার তুই নফালোস, মানে আমি এটা ফেলি নাই, ইবেই যাইবে, মানে এটাই থাকবে আর কি, এটাই যাবে। এরকম অসংখ্য এক্সপেরিমেন্ট হতো। যেমন আমাদের একটা গান ছিল শাহবাগ মোড়, যে সাউন্ড এক্সপেরিমেন্টের কথা হচ্ছে। মানে নর্মালি আমাদের রেকর্ডিংয়ে স্টুডিওতে যখন ভয়েস দেওয়া হয়, তখন সেটা হচ্ছে ভয়েস বুথ বলে, ভয়েস রুম থাকে, সেখান থেকে র ভয়েস নিয়ে আমরা সেটাকে মিক্স মাস্টার করি, ডিলে, রিভার্ব, কোরাস, ফ্লেঞ্জার যাই হোক না কেন সেগুলো দিই। বাট এই গানটাতে উনি পুরাটা গান কন্ট্রোল রুমে বসে এক্সপেরিমেন্টার প্রসেসর দিয়ে, গিটার প্রসেসর দিয়ে, ভয়েস প্রসেসর দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে ভয়েস দিয়েছেন। আচ্ছা, যার কারণে গানটা হচ্ছে পুরাটাই ফুল অফ এক্সপেরিমেন্ট। শাহবাগ মোড়, এখানে অরিজিনাল কোনো র ভয়েস নেই, কোনো না কোনো একটা প্রসেস ওয়ে দিয়ে যাচ্ছে। এবং উনি নিজে থেকে যে এটা আমার এটা ভালো লাগছে, এখন এটা দিব, এটা দেখে এটা দিব। তো এই এক্সপেরিমেন্টগুলো আসলে কন্টিনিউয়াস প্রসেস ছিল, চলতে থাকতো, যে এই গানে এটা কর, এই গানে ওইটা কর, এই গানে অ্যাকোস্টিক গিটারটা প্রমিনেন্ট থাকবে, ওই গানে রিফটা, ইলেকট্রিক গিটারটা প্রমিনেন্ট থাকবে, এরকম একটা বিষয় ছিল। আর উনি ফ্রিকোয়েন্সি, সাউন্ড, জ্ঞান সব কিছু ওনার অনেক প্রখর ছিল। আর উনি খুব ধৈর্যশীল ছিলেন, মানে দেখে শেখা, ঠেকে শেখা দুইটাই উনি শিখেছেন। মানে এটা আসলেই স্বীকার করতেই হবে। উনি যে সময় রেকর্ডিংয়ে এসছেন তখন তো অ্যানালগের যুগ ছিল, যখন ডিজিটাল হলো উনি অনেক ধৈর্য নিয়ে প্রোটুলস একটা সফটওয়্যার ডিজিটাল ওয়ার্ক স্টেশন, সে শেখার জন্য ধরে নিতে পারি আর কি টানা 7 দিন আর কি স্টুডিওতে বসে, যে এটা কীভাবে অপারেট করতে হয়, কীভাবে শিখতে হয়, এটা আমার জানতে হবে। এটা আমার মাসুদ থাকলে হবে না বা চারু থাকলে হবে না, আমি যেন একা বসে থাকলে আমি কাজ করতে পারি, আমি যেন এটাকে বুঝতে পারি। এবং সেটা উনি 7 দিনের মধ্যে এটা মাস্টার হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে ওনার অনেক আগে থেকেই ছিল, যে শিখতে হবে, এনি হাউ, যেমনি হোক আমাকে শিখতে হবে। চমৎকার। এবং সেজন্যই আসলে তিনি কিংবদন্তি হতে পেরেছেন। অবশ্যই। আমি আবারও একটু আপনার কাছে আসতে চাই শামীম আহমেদ, এই যে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা এবং 3টা গিটার নিয়ে যখন কোনো একটা ব্যান্ড কাজ করে তখন তো প্রেশারটা একটু বেশিই থাকে, এই প্রসঙ্গে কি বলবেন? আচ্ছা, প্রেশারটা ঠিক না, প্রেশারটা হচ্ছে যে স্পেশালি আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, যে বাচ্চু ভাই এবং এলআরবি ইজ দ্য ব্যান্ড যারা দেশে বিদেশে সব জায়গায় সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে ট্যুর করতো, যে প্র্যাকটিসটা এখনও বাংলাদেশে পুরোপুরি হয়নি। অনেকেই
পারে না বা পারলেও করে না। হ্যাঁ, সো আমি এই ব্যাপারে বাচ্চু ভাই একটা স্যালিউট দিতে চাই যে উনি পৃথিবীর যেখানেই গেছেন উইথ ব্যান্ড এবং সাউন্ড ইঞ্জিনিয়ার সহ উনি ট্যুর করেছেন, সেটা বাংলাদেশে যেখানেই হোক, বাইরে হোক, যেখানেই হোক। মিউজিকের প্রতি তার ওই সেন্সটা হ্যাঁ, ছিল না, তখন। এটা ইটস এ কমপ্লিট সেশন। মানে আমি এখানে বসে আমরা যদি যে কথাগুলো বলতেছি চারজনে, এখানে যদি ওনারা না থাকেন বা আমাদের প্যানেল না থাকে, সে আসলে কিছুই হবে না। এখন আমি যদি যে এটা বিবিসির স্টুডিওতে করি, হ্যাঁ, হোয়াট এভার বিবিসি স্টুডিও, এখন ওরা তো আমার বাংলা ভাষা বোঝে না। হ্যাঁ, সো আমার যে ফিলটা সেটা তো আমি ওদেরকে বুঝাইতে পারবো না। আর ওইটা বুঝাইতে যে কদিন থাকতে হবে সেই কদিন থাকাও আমার পক্ষে সম্ভব না। সো উনি সবসময় কমপ্লিট এই সেট আপটা নিয়ে যাইতেন এবং এটা বাংলাদেশে আসলেই এখন পর্যন্ত একটা মানে জিনিস, মানে মাইলস্টোন বলতেই হবে। কারণ পৃথিবীর বাংলাদেশের অনেক বড় বড় ব্যান্ড বা বড় বড় আর্টিস্ট আছে যারা অনেক সময় মিউজিশিয়ানও ক্যারি করেন না। হ্যাঁ, যে এক প্রোগ্রাম করে চলে আসেন। হ্যাঁ, সো এটা আসলে হওয়া উচিত না এবং এটা হওয়া উচিত যে আপনার প্রত্যেকটা ফুল, যেমন আপনি যদি বাংলাদেশে বাইরে থেকে কাউকে আনেন, সে কিন্তু একা আসবে না, সে তার পুরো টিম নিয়ে আসবে এবং আপনি অবশ্যই পয়সা খরচ করে তাকে আনবেন, কিন্তু নেওয়ার সময় আপনি কৃপণতাটা করবেন যে না আমি আচ্ছা আপনাদের দুজন গিটার বাজান, একজনকে রেখে যান, আরেকজনকে চলেন। হ্যাঁ, তো দুইটা গিটারিস্ট দরকার কি? সো ওনারা এটা বোঝেন না যে এটা আসলে কম। সো বাচ্চু ভাইয়ের এই জিনিসটা খুব প্রকট ছিল এবং আমি এটা গর্বের সহিত বলতে চাই যে কোনো কারণে একটা জায়গায় আমার ভিসা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল দেখে, আর ব্যান্ডে সবাই ভিসা হয়ে গেছে, শুধু আমার ভিসাটা আসে নাই, যে কারণে উনি শোটা করেন নাই। ও মাই গড। হ্যাঁ, যে উইদাউট সাউন্ড ইঞ্জিনিয়ার শো এটা করবে না। এবি কিচেনের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে তিনি আসলে সমানভাবে প্রায়োরিটি দিতেন। এটা হচ্ছে কি, আপনি যখন কমফোর্টেবলি কোথাও বাজাবেন, আপনার সেই কমফোর্টনেসটা থাকা উচিত এবং ওই রিল্যাক্সেশনটা থাকা উচিত। ইটস এ পারফর্মিং আর্ট। এটা কোনো জোর করে বিষয় না এবং বেঁধে দেওয়ার বিষয় না যে আপনি এখান থেকে একটু পর্যন্ত করতে পারবেন, এই 3.5 মিনিটে আপনি এটুকু বন্ধ করবেন, এখানে এটা বাজাবেন, এগুলো কোনো বাইন্ডিংস নাই। লাইভ মিউজিক। সো আমরা এরকমও দেখা গেছে, আমরা একটা যে কোনো ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা টিভি চ্যানেলে শো করেছি, যে আমরা শো শুরু করছি রাতে 11:30টায় এবং সকাল 8টা পর্যন্ত শো করছি। ও মাই গড। অ্যান্ড ইটস মোর দেন 100 songs এবং ওই টেলিভিশনের নিউজ টিউজ সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যে না আপনারা করতে থাকেন। হ্যাঁ, আর অডিয়েন্স এভাবে এমনভাবে ইন্টারাক্ট হয়ে গেছে, ইভেন কি যারা ছিলেন, যে আমাদের ক্যামেরা পার্সন যারা ছিলেন, আমাদের ফ্লোরে যারা ছিলেন, প্রত্যেকেই এত এনজয় করতেছিল যে উনিও কিন্তু কাউকে কিন্তু না করেন নাই, নিরাশ করেন না। একটা লোক, আপনি বুঝতে পারছেন, আপনি একজন যদি একটা 10টা গান গায় তারপরেও তো খুঁজে পাওয়া যায় না, খুব পরিশ্রমের কাজ। সেই লোক মানে মোটামুটি গান গেয়ে যাচ্ছে এবং সবাইকে খুশি করতেছে, যে যেটা বলতেছে এখান থেকে। বাসায় আমরাও জাগা, সবাই মিলে। এটা আসলে একটা হিস্ট্রি অফ মানে বাংলাদেশ মানে মিউজিকের একটা হিস্ট্রি। আসলে 7 ঘন্টা আমরা প্রোগ্রাম করেছি ওখানে, মাই গড, এবং ফুল এনার্জি নিয়ে অডিয়েন্সরাও একেবারে পুরো প্রোগ্রাম এলআরবি হিস্ট্রিতে অনেক এই ধরনের। যেমন আমরা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চিটাগং, চুয়েট, তো আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো ঢাকাতে বুয়েটও তাই হয়, যে একটু লেট নাইট হয় সকাল পর্যন্ত করে, কিন্তু অনেকগুলো ব্যান্ড মিলে করে। সে লাগে আপনি 3টার সময় আপনি গাইতে উঠলেন, 5টার সময় ভাবি গাইতে উঠলেন, এরকম আর কি। হ্যাঁ, কিন্তু আমরা শুরু করছিলাম রাত্রে 3:30টায়, সকাল 9টা পর্যন্ত। দুইটা ছিল, একটা হচ্ছে যে রাতের 10:30 এরকম কিছু একটা, সকাল 7টা পর্যন্ত, আরেকটা হলো 9টা পর্যন্ত। মানে এটা হচ্ছে রেকর্ড হয় আর কি, যে গত বছর আপনারা 7:30টা পর্যন্ত করছেন, তাহলে এই বছর 8টা পর্যন্ত। এটা বাড়তেই থাকে প্রতি বছর একটু। সিএমসি তো তাই, সিএমসি তো ছিল। এটা আসলে হয় কি, উনি যখন উনি মুডে চলে আসলে, ওনাকে আসলে অডিয়েন্স যখন ওনাকে ইন্টারঅ্যাক্ট করে ফেলে, উনি যখন মুডে চলে যান, আসলে যতক্ষণ না অডিয়েন্স মানে টায়ার্ড না হচ্ছেন, ওনাকে টায়ার্ড করা যেত না। এবং এটা উনি টায়ার্ড হতেন না, আসলে টায়ার্ড হতেন না, উনি এনার্জি মনে হয় যে আরো বাড়তো। হ্যাঁ, উনি বাড়তো, আসলে ছিল ওনার মেইন এনার্জি। এমন হতো যে আমরা টায়ার্ড হচ্ছে কি, বাট ওনার টায়ার্ডনেস নাই, উনি গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, সবকিছু করছে, বাট উনি টায়ার্ড হচ্ছেন না। এরকম অসংখ্য প্রোগ্রাম আছে। এই মেমোরিজ গুলো না যখন হিস্ট্রিতে মানে এলআরবির অনেক অ্যাচিভমেন্ট, যেটার মধ্যে হচ্ছে ডাবল সেলফ টাইটেল ডাবল অ্যালবাম, প্রথম ডাবল অ্যালবাম বাংলাদেশে হিস্ট্রিতে কেউ করেনি।
দুইটা ডাবল এবং সেকেন্ড টাইমও আবার ডাবল অ্যালবাম করে আমাদের বিষয় 96 97 এই হিস্ট্রিগুলা আনপ্লাগ ফেরারিমন আনপ্লাগ এরকম একটা জিনিস হতে পারে এই সময় কিছুই অ্যাচিভমেন্টগুলো আসলে সবাই জানে, অডিয়েন্স এবং যারা ওনার ভক্ত সবাই জানে যে ওনার যে সমস্ত কর্মকাণ্ড উনি সবসময় আউট অফ বক্স চিন্তা করতেন। হ্যাঁ, যে এটা এইভাবে করলে কেমন হয় বা করলে কেমন হয়, হ্যাঁ, বা যখন কোনো শো ডিজাইনিং হইতো, হ্যাঁ, সে লাইক আমরা অর্কেস্ট্রার সাথে শো করেছি, হ্যাঁ, ফুল হারমোনিক সিম্ফনি ফুল সিম্ফনি অর্কেস্ট্রার সাথে শো করেছি বা করেছি। কিন্তু ওই যে জিনিসগুলো আছে না, সবসময় উনি দেখবেন আপনি যখন ওনার অ্যালবামগুলো শুনবেন বা বিভিন্ন আর্টিস্টের যেগুলো যারা ওনার সুরে গান গাইছেন তাদের ক্রিয়েশনগুলো দেখবেন যে আপনি বুঝতেই পারবেন না যে উনি ওনার থেকে বের হয়ে এসে কোনো কিছু করছেন। এক্স্যাক্টলি, উনি আলাদা করা যেত যে উনি সৈয়দ আব্দুল হাদী স্যারের জন্য গান করেছেন, সেটা বোঝা যায় যে এটা ডিফারেন্ট একজন মানুষ। বাট এলআরবির গান আলাদা এবং ওনার সোলো অ্যালবাম আলাদা, এবং হাসান আহমেদ রেজা জুয়েল ভাইয়ের গানগুলো আলাদা, তপন চৌধুরী দাদার জন্য গান করেছেন সেগুলো আলাদা, নাসিম আলী খানের জন্য গান করেছেন, কানিজ সুবর্ণের জন্য গান করেছেন, এরকম 130-এর উপরে আর্টিস্টের জন্য উনি কাজ করে গেছেন, গান করে গেছেন, ওনার সুরে এরকম গান গিয়েছেন। এবং আপনি আলাদা করতে পারবেন যে না এটাও কি মাইক বসের সুর করা, এটাও কি ওনার করা, আগুন ভাইয়ের গানটা, এরকম অসংখ্য গান, মানে উনি আসলে ভার্সেটাইল মিউজিশিয়ান ছিলেন। একদমই তাই, নিঃসন্দেহে। আমরা আসলে তার কাজের কথা শুনছিলাম, আপনাদের স্মৃতির কথা শুনছিলাম। আমি আবার একটু ভাবে আপনার কাছে যেতে চাই, এত স্মৃতি তাকে নিয়ে, তার সাথে আপনার আজকের দিনে আসলে কোনো স্মৃতি আমাদেরকে বলতে চান কিনা? আজকের দিনে সরি, সে থাকলে হয়তো সেই আজকে চ্যানেলের, কারণ তার জীবনে চ্যানেলে হলো একটা আলাদা পোষণ। সাগর ভাই, সিরাজ ভাই, আমার বাসায় একটাই চ্যানেল চলতো, সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তা খেতে বসে চ্যানেলটা অন থাকতো এবং চলতেই থাকতো। এবং আমরা তোমরা চ্যানেলেই দেখো না কেন, মানে চ্যানেলেই বললে সে অসুস্থ অবস্থাতেও চলে আসতো। আজকে হয়তো ও থাকলে এই জায়গাটায় থাকতো, আমি থাকতাম বাসার কিচেনে। যেহেতু নাই, বাচ্চারাও কেউ নাই, বাচ্চাদের নিয়ে হয়তো আসলে বার্থডেটা সে বেশিরভাগ খুব যখন ছোট ছিল বাচ্চারা তখন বাসায় হতো। তারপরে হয়তো আমরা 12টায় একটা কেক কাটতাম, সারাদিন সে নাই বাসায়, যে তোমরা কেক খেও, এই 4 প্যাকেট বিরিয়ানি চলে গেল। মানে আমরা যত না পেয়েছি 3 জন, সারা বাংলাদেশের মানুষ। সেই জন্যই বাচ্চা চলে যাওয়ার পর অনেকে হয়তো বাচ্চারা বলে বাবা তো নাই, তুমি এই কাজগুলোতে। আমি চিন্তা করলাম বাচ্চু তো সবসময় বলতো যে ইউ আর মাই অক্সিজেন, স্টেজে উঠে। তো এই যে অক্সিজেনের তো কিছুটা আমার কাছে আছে, তো সেইগুলো তাকে হয়তো দিতে পারবো না, তার গানগুলো যাবে তারই ভয়েসে, হয়তো অন্যরাও করবে, ওরকমও ইচ্ছা আছে আমাদের। যেহেতু বে ফাউন্ডেশন তো আর শুধু না, তাকে নিয়ে একটা যেন ইনস্টিটিউটের মতনই হবে, অনেক ইচ্ছা আছে। খারাপ লাগার তো আর বলে প্রকাশ করার কিছু নাই। তারপরে ওরা আছে আমার সাথে চ্যানেলে, আজকে আমাকে এখানে ডেকেছে, আমরা সবাই আছি আপনার সাথে। অবশ্যই যেন বাচ্চার কাজগুলোকে আমি সামনে যতটা আমার ওই ঘরের মধ্যে তো আর এখন গিটার মুছে টুছে রাখে, ঠান্ডা করার কিছু নেই, তার অনেক জিনিস আছে, ওগুলাকে যেন আমি সেই মিউজিয়ামটা নিতে পারি, মানুষ যেন দেখতে পারে যে হ্যাঁ, কারণ ওটা দেখা এবং তার গানগুলো চর্চা করার জন্যই আমার এই কাজ। চ্যানেলে যেন সাথে থাকে এবং আমাকে যে আজকে ডাকলো, আমি তার জন্য অনেক ধন্যবাদ জানাই। সত্যি তাই, তিনি আসলে সব সময় তার জন্মদিনে আমাদের এই তারকাকথনের সেটে এসেছেন, আমরা চ্যানেলটা ছেড়ে রাখতাম যখন, এবং আমাদের সব আয়োজনে আসলে তিনি একেবারে আনন্দে মেতে উঠতেন আমাদের। হ্যাঁ, আর যে 1 তারিখে একটা অনুষ্ঠান করেছিল না, পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে চ্যানেলের মাধ্যমেই উনি একটা বাংলাদেশের জন্য ব্যান্ড মিউজিক ডে, একদম একটি ব্যান্ড ফেস্টের আয়োজনে, ওই সেই আয়োজনে হয়েছে। আমার বাসায় মনে হলো ঈদের মতন, আমাকে বললো সেমাই রান্না করে রেখো, মানে সে কিন্তু চলে গেছে সকাল, আমি তো সকাল উঠতাম, বাচ্চারা পরে আবারও, তারপরে কি খুশি, তোমরা দেখতেছো, মানে মনে হয় যেন একটা বাচ্চা হলে মানুষ যেমন খুশি হয় না, সেই রকম জিনিসটা মানে ওই দিন। তারপর সাগর ভাই, সিরাজ ভাই এবং এই চ্যানেলে যে তাকে সাপোর্টটা করে এটা নিয়ে যাওয়ার জন্য ইয়ে করেছে। তারপরে ফিজিক্যাল বডি না থাকলে যেটা হয় সেটা তো আর অন্য কেউ পারবে না।
তারপরে তার খুশিটা। আমরা আপনাদের কাছ থেকে তার স্মৃতির ব্যাপারে অনেক কিছু শুনলাম, আপনাদের কাছ থেকে স্মৃতির কথা শুনলাম। আমরা ব্যান্ড ফেস্ট নিয়েও কথা বলছিলাম। সেই ব্যান্ড ফেস্টের দিনে তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তিনি গিটার বাজিয়েছিলেন। সেই ফুটেজটি আমরা এই পর্যায়ে দেখে আসবো দর্শকদেরকে সাথে নিয়ে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যখন আমাদের চ্যানেলের 16 বছরে পা দিল, তো এখানে তারকা কথনে আমরা এর আগের দিন বাজালাম, তারপর জিজ্ঞেস করলেন চ্যানেল থেকে কি চাও, একটা কিছু চাও যেটা আমি কনফার্ম বলছি হয়ে যাবে, তোমার জন্য কি চাও? তা আমি বললাম আমার জন্য কিছু চাই না, আমি চাই বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য একটা দিন আপনি ঘোষণা করে দেন। উনি সাথে সাথে আমাকে বললেন গ্রান্টেড and thank you once again. Put your hands. অভিমানী তুমি হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি স্বপ্ন চালিয়ে, জানি তো যাবি পরে সবাইকে একা করে চলে যাবো অন্য ঘরে, এই শহর বাড়ি বাড়ি যাবে না আর কত এইভাবে এই বুকে যন্ত্রণা বেশিতে পারি না আর বেশি কারালে দেবো। আমরা দেখে আসলাম সেই মুহূর্তটি। আসলে দেখছি স্ক্রিনে, কিন্তু মনে হচ্ছে সময়টা কত জীবন্ত। মনে হচ্ছে তো কিছুদিন আগেই ব্যান্ড ফেস্ট হলো এবং পরবর্তী বছর আবার যেন সেই ব্যান্ড ফেস্টে হবে। তিনি আসবেন, গিটার বাজাবেন, গান শোনাবেন এবং আমরাও ভীষণ রকম আনন্দে মেতে উঠবো। আমি একটু ভাবে আপনার কাছে আবারও জানতে চাইবো, এই যে তার অসংখ্য গিটার, এমন কোনো গিটারের মডেল নেই শোনা যায় যে তিনি বাজাননি, সেই সমস্ত কিছু নিশ্চয়ই আপনাকে বারবার মনে করিয়ে দেয় তার কথা, এবং তাকে নিয়ে আপনি আপনার প্রত্যাশার কথাও জানালেন। আপনি একটি জাদুঘর বানাতে চান, আপনি ইনস্টিটিউট বানাতে চান এবং তার কাজগুলি আসলে আর্কাইভ হোক, এটা আমরা সকলেই চাই, আমাদের সকলের দিক থেকে সেই প্রত্যাশাটা থাকবে। এই সব কিছু নিয়েই আসলে তার কাজগুলি, তার সমস্ত গানগুলি যাতে করে প্রত্যেক প্রজন্মের কাছে পৌঁছে যায়, এই কাজটা, এই দায়িত্বটাও কিন্তু আমাদের সবার। আমি একটু শামীম আহমেদ আপনার কাছেও আসতে চাইবো যে তাকে নিয়ে তো আসলে আমাদের অনেকেরই অনেক প্রত্যাশা, তার কাজগুলি নিয়ে, কাজগুলি যাতে সঠিকভাবে সংরক্ষণ হয়, কাজগুলি যাতে সকলের কাছে পৌঁছে যায়, এই সব কিছু নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা জানতে চাই। এটা নিয়ে আমরা শুরু থেকেই চেষ্টা করছিলাম, কারণ এবি ফাউন্ডেশন মানে ফর্ম হওয়ার আগ থেকেই যখন আমরা যে জায়গাটা আমাদের স্টুডিও ছিল সেই জায়গাটা যখন আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছিল, তখন ভাবি সহ আমরা চাইছিলাম যে এখানে আশেপাশে কোথাও একটু করে একটা মিউজিয়াম রাখা, কারণ অনেক দর্শকই প্রশ্ন করে যে বসে এতগুলা গিটার আমরা কিভাবে কি করি, ওনার যে ওনার শুধু গিটার তো না, ওনার অনেক জিনিসপত্র আছে। তো আমরা অলরেডি চিটংয়ে একটা গিটার শো করেছি, যেখানে ওনার গিটার এক্সিবিশন করেছি, ঢাকাতে একটা করেছি, ও বলুক আসলে শফিউদ্দিন শিল্পালয়ে আমরা ঢাকাতে একটা গিটার এক্সিবিশন করেছিলাম, এবং 2022 সালে আমরা চট্টগ্রামে আগ্রাবাদ একটা 5 স্টার হোটেলে আমরা ওখানে গিটার এক্সিবিশন করেছিলাম। ওখানে 20টা মতো গিটার আমরা নিয়ে গিয়েছিলাম এবং সবই ওনার বিখ্যাত গিটারগুলো আমরা একদিন যাবত ওখানে উদযাপন করেছি। খুব ভালো রিপারকাশন, এবং সবাই চায় যে আমরা এগুলো দেখতে চাই, এগুলোর স্টোরি জানতে চাই, আমরা এগুলো সম্পর্কে জানতে চাই। তো আমরা তাদেরকে বলেছি যে আমরা চেষ্টা করছি যেটা ফিজিক্যালি পার্মানেন্টলি একটা জায়গা আমরা চাচ্ছি, যে কারো মাধ্যমে হোক, যেভাবেই হোক, যেন একটা মিউজিয়াম তৈরি করা, সেই সাথে মিউজিয়ামটা যেন লাইভলি থাকে, যেন একটা মিউজিক ক্যাফে, মানে সর্বক্ষণিক যেন ওখানে একটা মিউজিকের চর্চা হয়, ইয়াং ব্যান্ডরা যেন ওখানে পারফর্ম করতে পারে, এরকম একটা পরিবেশ তৈরি করা। কালচারাল হাব বলছি আমরা এটাকে, যে আমরা একটা কালচারাল হাব ক্রিয়েট করতে চাই, যেখানে কন্টিনিউয়াস নতুন ব্যান্ডরা ওখানে গিয়ে বুকিং দিয়েই পারফর্ম করতে পারবে, এত টারমিশনের কোনো বিষয় থাকবে না, যে আমার আজকে মনে হলো আমি আজকে ওখানে গিয়ে প্রোগ্রাম করব, এরকম কিছু জিনিস। আর মিউজিয়াম তো ধরেন এটা একটা জড় পদার্থ, তো সেটাকে লাইভ করার জন্য আমাদের কিছু প্ল্যান আছে। যেমন শামীম ভাই আমাদেরকে কিছুদিন আগে হলোগ্রাফি নিয়ে একটা কথা বলেছিলেন, যে একটা ডিজাইন উনি করছেন, তো ওই প্ল্যানটাও আমরা এক্সিকিউশন করতে চাই যদি
ফিউচারে আমাদের সব কিছু সঠিক থাকে বা আমরা এরকম ডোনেশন পাই, মানুষের কাছে সহযোগিতা পাই, পৃষ্ঠপোষকতা পাই, তাহলে আমরা প্রতিটা গিটারের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এরকম হলোগ্রাফির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই। এমনিতে তাকে নিয়ে কি কোনো পাবলিকেশন করার প্ল্যানিং আছে হ্যাঁ, কিনা আছে। আপনাদের? জি তার আত্মজীবনী বা জি 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 আচ্ছা। আছে। ওনার একটা অলরেডি বের হয়েছে, এটা অন্য একটা প্রতিষ্ঠান করেছে, যে রূপালী গিটার নাম দিয়ে একটা বই পাবলিকেশন হয়েছে গত 2 বছর আগে, আচ্ছা 22 কত সালে। বছর বই মেলা হয় না? 22 বই 22 হ্যাঁ 22 বই মেলাতে এটা হয়েছে। বাট আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ওনার এক্স্যাক্টলি বায়োগ্রাফি যেটা হওয়া দরকার সেই বায়োগ্রাফিটাই আমরা তৈরি করতে চাই আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের ব্যানারে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আজকের দিনে আমাদের আয়োজনে আসার জন্য, এবং একই সাথে আপনাদের কাছ থেকে আসলে তার সম্পর্কে আরও কিছু আমরা জানতে পারলাম। এবং আজকে আপনাদের যে আয়োজন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের, সেই আয়োজনটি সফল হোক, সুন্দর হোক। চলো বদলে যায় এর হাত ধরে আমরা যেন সকলেই আনন্দিত হই, এবং আপনাদেরকে আবারও অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং সবশেষে প্রিয় দর্শক আপনাদেরকে বলবো, আইয়ুব বাচ্চু এটি শুধুমাত্র একটি নাম নয় কিংবা একজন সঙ্গীত শিল্পী নয়, আইয়ুব বাচ্চু একটি ব্র্যান্ড, এবং সেই আইয়ুব বাচ্চুর গানগুলি আমাদের কণ্ঠে থাকবে সবসময়, তিনি আমাদের মাঝেও সবসময় থাকবে। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার প্রতি সবসময় শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের প্রতিও ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।